আমরা জানি নেপিয়ার ঘাস গরুর জন্য অনেক বেশি উপকারী এবং সাধারণত 55 থেকে 60 দিন বয়সী নেপিয়ার ঘাস হচ্ছে গরুকে খাওয়ানো হয়, এটা আমরা জানি। তবে আজকে আমি এমন একটা মডেলের নাম বলবো যে মডেলের মাধ্যমে আপনি যদি 30 থেকে 35 দিন বয়সী নেপিয়ার ঘাস অর্থাৎ 7 পাতা বা 6 পাতা নেপিয়ার ঘাস গরুকে খাওয়ান তাহলে কি কি উপকার হবে সেটা বলছি। প্রথমত গরুর নিরাপদ মাংস উৎপাদন বৃদ্ধি পাবে, দ্বিতীয়ত গরুর নিরাপদ দুধ উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে যেহেতু এই নেপিয়ার ঘাসে অর্থাৎ 30 থেকে 35 দিন বয়সী নেপিয়ার ঘাসে যেহেতু প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি তাই দানাদার খাদ্য অনেক কম লাগবে, অর্থাৎ গো খাদ্যের মূল্যের উপর কিন্তু খরচটা কম হবে। সেই সাথে সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে, বায়ো ফার্টিলাইজার উৎপন্ন হবে, কাউডাং থেকে উৎপন্ন হবে বায়োগ্যাস, আরও নানান উপকার। দর্শক নিশ্চয়ই আপনারা এই মডেল সম্পর্কে জানতে চাচ্ছেন, সেটা জানানোর জন্য আজকে কিন্তু আমরা চলে এসেছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং 4F মডেলের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ খায়রুল বাশারের সাথে। ভাইয়ার কাছ থেকে আমি বিস্তারিত জানার চেষ্টা করব। ভাইয়া, আপনি যতটুকু জানতে পেরেছে সেটা তো আসলে খুব বড় ধরনের একটা যুগান্তকারী সফলতা আসতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। আপনি কি আমাকে বুঝিয়ে বলতে পারবেন 4F মডেলটা আসলে কি? আমি প্রথমে বলতে চাই 4F মডেলটা কি। 4F দ্যাটস মিন হলো ফিড, ফুড, ফুয়েল, ফার্টিলাইজার। ফিডে আমরা এখানে যে কাজটা করছি, আপনি যেটা বললেন যে আমার পিছনে যে নেপিয়ার ঘাসটা আছে, খামারের যে ট্রেডিশনাল সিস্টেমে যে নেপিয়ার ঘাস চাষ করে সেটা হলো বড় বড়, আপনারা সাইডে দেখছেন। আমরা এখানে যে নেপিয়ার ঘাসটা করছি সেটাকে লিফ স্টেজ ধরে আমরা গবেষণা করে দেখেছি যে 5 এবং 6 পাতা যখন হয় একটা নেপিয়ার ঘাসের, তখন এর প্রোটিন যদি আমরা বলি এর পার্সেন্টেজ থাকে 15 থেকে 16%, এবং আমরা যদি এনার্জির কথা বলি, শক্তির কথা বলি, তাহলে দেখা যায় 10 থেকে 10.5% মেগাজোল পার কেজি ড্রাই মিটার। এইটা হলে হয় যে এই ঘাসটা যদি আমার অ্যানিমেলকে খাওয়ায়, তাহলে আমরা যদি 800 গ্রাম মাংস পেতে চাই তাহলে আমার কোনো দানাদার খাবারের দরকার নেই, দানাদার খাদ্য একেবারেই দরকার নেই। আর যদি 6 থেকে 8 লিটার দুধ আমরা লাগে তাহলেও কোনো দানাদার খাবার দেওয়ার দরকার নেই। দানাদার খাদ্যের তো এখন অনেক দাম। এই কারণে যে এই মডেলটা ফিডে আমাদের মেইন থিম হলো যে আমরা 50% আমরা খাবারের দাম কমাতে চাই এই মডেলের মাধ্যমে। তাহলে আমার খাবার হয়ে গেল, তাহলে কি আমরা ফুড, তাহলে কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। কস্ট অফ প্রোডাকশন কমে যায়, আমরা গবেষণায় দেখছি যে 15 to 20% দুধও বেড়ে যায়। তার মানে দানাদার খাবারও কমে গেল, আবার দুধ প্রোডাকশনও বেড়ে গেল, তার মানে খরচটাও কমে গেল। তার মানে 3টে বেনিফিট পেলাম। তাহলে ওই মাংস এবং দুধ হিউম্যান খাবে, তার মানে ফুড খেলো। সেকেন্ড, থার্ড এফ হলো এখান থেকে আমরা কি পাচ্ছি? ইউরিন পাচ্ছি, গোবর পাচ্ছি, এবং যে খাবারটা থাকছে এখানে উচ্ছিষ্টাংশ পাচ্ছি। এই 3টে জিনিসকে আমরা ছোটো স্মল একটা বায়োডাইজেস্টার তৈরি করেছি, যেটা যে খামারিরা 3 থেকে 4টে বা 5টা গরু পালে তারা কিন্তু এই বায়োডাইজেস্টারটা ইউজ করতে পারবে। তখন আমরা কি করব, এই যে গোবর, ইউরিন এবং উচ্ছিষ্টাংশ এটা আমরা বায়োডাইজেস্টারে দিব। দিলে কি হবে, ওখান থেকে বায়োফুয়েল হবে। এই বায়োফুয়েল দিয়ে রান্না করবেন, তখন টাইম সেভ হবে। এই টাইমটা কিন্তু আপনার চাইল্ডকে দিতে পারবেন, আপনার যে বাচ্চা আছে এবং ফ্যামিলিকে দিতে পারবেন। সেকেন্ড কথা হলো যে এই যে বায়োস্লারিটা হলো, সেই বায়োস্লারিকে আমরা প্রসেস করে সেটা বায়ো ফার্টিলাইজার তৈরি করছি। সেই বায়ো ফার্টিলাইজারটা কি করছে, আবার পুনরায় ওই বায়ো ফার্টিলাইজার আমরা যে নেপিয়ার ঘাস করছি সেইখানে দিচ্ছি। এতে কি হচ্ছে, আমি যে এখানে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছি যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, এগুলার কিন্তু কমে যাবে। কেমিক্যাল ফার্টিলাইজারকে কমাতে পারবো, তাহলে আমার সয়েল হেলথ বেড়ে যাবে, হিউম্যান হেলথ বাড়লো, এনভায়রনমেন্টকে আমরা কলুষিত করছি না। এই 3টেকে বেস ধরেই এই 4F মডেলটা আমরা বাস্তবায়ন করছি। এবং ধন্যবাদ জানাই, এই প্রজেক্টের ফান্ড আমাদেরকে দিচ্ছে হলো বাংলাদেশ ক্লাইমেট ট্রাস্টি ফান্ড থেকে আমরা এই টাকাটা পেয়েছি এই সুন্দর 4F মডেল বাস্তবায়ন করার জন্য। তাহলে আপনি কি আমাকে একটু দেখাবেন যে খামারিরা কোন স্টেজ পর্যন্ত আসলে নেপিয়ার ঘাসটা উৎপাদন করলে এই ধরনের সুবিধা পাবে? থ্যাংক ইউ আপা। আমি এখন আপনাকে দেখাচ্ছি যে আমরা এইখানে যে নেপিয়ার ঘাসটা দেখছেন এটার কিছু বৈশিষ্ট্য আছে।
যখন আপনি দেখবেন যে একটা পাতা ড্রাই হয়ে গেছে, একটা পাতা এই যে আমি দেখতেছি যে শুকিয়ে গেছে, তখন আপনি বলবেন যে এই ঘাসটা সবচেয়ে বেশি নিউট্রিয়েন্ট পাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা গবেষণায় আমরা 2.5 বছর যাবত এই নেপিয়ার ঘাস নিয়ে গবেষণা করছি যে কোন পাতায় কি পরিমাণে প্রোটিন, এনার্জি এবং ফাইবার থাকে। কোনো ঘাস ভালো কিনা খারাপ এটা 3টা জিনিসের উপর ডিপেন্ড করে থাকে। তার প্রোটিন কেমন, তার এনার্জি কেমন, তার ফাইবার কেমন। আমরা দেখেছি যে যখন নেপিয়ার ঘাসের 6 থেকে 7 পাতা থাকে, and পাতা কাহাকে বলে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখেন আপা, এটা কিন্তু শীট দেখা যাচ্ছে, তার মানে এটা পাতা। আচ্ছা, এই যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে দেখেন এটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার দেখেন, আমি যদি এইখানে বলি এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এই যে শীটটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, না, না, না। দেখা যাচ্ছে। তার মানে এটা হলো ফ্ল্যাগ লিফ, আচ্ছা আর এটা হলো ম্যাচিউর লিফ। আচ্ছা, তাহলে ম্যাচিউর লিফ যখন 6 থেকে 7টা হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যাচিউর লিফ মানে পুক্ত, এটা দেখা যাচ্ছে। তার মানে কি 1 2 3 4 5 6টা। আর কি হয়েছে, এটা মরে গেছে 7টা। তার মানে আপনি নেপিয়ার ঘাস যখন চাষ করবেন, যখন এই স্টেজে আসবে, আমি দেখলাম যে 6 থেকে 7 পাতা যখন আসবে, তখন আপনি এই ঘাসটা কেটে ফেলবেন। আচ্ছা, কিভাবে কাটবো সেটা? এই যে আমি এই যে এখানে কাটা আছে। এখানে কাটা আছে, দেখেন 5 থেকে 10 সেন্টিমিটার উপরে আপনি কাটবেন, নট একদম মুথা করে কাটবেন না। এটা পরবর্তীতে আবারও ব্যবহার করা হবে, এখান থেকে আবার গাছ উঠবে, আবার সেটাও গাছ হবে, হ্যাঁ। আচ্ছা, সেটা হচ্ছে, তাহলে আমরা তো জানি যে যারা খামারি আছেন তারা কিন্তু এটা অনেক বড় করে তারপরে গরুকে নিয়ে খাওয়ায়। এক্স্যাক্টলি। কারণ যত বড় তত বেশি খাইতে পারবে গরু, হ্যাঁ, এরকম হ্যাঁ, চিন্তা করে। কিন্তু তাহলে এটা সেটা কি ঠিক না। ভুল হয়? হ্যাঁ, আমি একটু বলতে চাই, এই যে আমাদের খামারে যে বড় করে খাওয়ায়, তখন কি হয়, যখন গাছ বড় হয় ফাইবার বেড়ে যায়। ফাইবার মানে ও। আঁশ বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আঁশ বেড়ে যাওয়া মানে প্রোটিন কমে যায়, এনার্জি কমে যায়, ডাইজেস্টিবিলিটি কমে যায়। সেহেতু আমরা এই কারণেই বলছি যে আমরা এমন একটা নেপিয়ারের লিভ স্টেজ বের করেছি যে 6 থেকে 7 পাতায় যখন কোনো খামারি নেপিয়ার ঘাস কাটবে, তখন তার প্রোটিন বেশি থাকবে। ওই বললাম 15 থেকে 16% প্রোটিন থাকে। 6 থেকে 7 পাতা হতে হলে কত দিন সময় লাগে? এইটা ডিপেন্ড করে থেকে সিজনের উপর আপা। যেমন আমরা অন এন এভারেজে দেখেছি সিজন এটা 30 থেকে 35 দিন, আচ্ছা, সর্বোচ্চ 40 দিন। 40 দিন যায় না, কারণ ডিপেন্ড, উইন্টার সিজনে বেশি লাগে সময়। আবার দেখেন এখন কিন্তু কম সময় লাগবে। মানে আমরা তো ছোট বয়সে কাটছি 5 থেকে 6 পাতা, 30 থেকে 35। আমরা এইটা হলো যে বছরে প্রায় 10 থেকে 12 বার আমরা এই স্টেজে কাটতে পারবো। আর আমরা ট্রেডিশনাল সিস্টেম এটা 6 বার কাটা যায়। তার মানে হলো আমরা বেশি কাটতে পারছি, বেশি খাবার দিতে পারছি, নিউট্রিয়েন্টও বেশি পাচ্ছি, আবার কি মানে গরুও দুধ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। দুধ প্রোডাকশন। আচ্ছা, এই ব্যাপারে আর একটু বিস্তারিত জানবো। তবে আমি যতটুকু শুনে এসেছি যে এই স্টেজে কাটলে নাকি কার্বন যে ইমিশনটা সেটা বেশি অ্যাবজর্ব হয়। এক্স্যাক্টলি। এটাও আমি আপনাদের Okay. মডেলের মাধ্যমে জানতে পেরেছি। সেটা কি আমাকে বাস্তবিক প্রমাণ দেখাতে পারবেন? অবশ্যই, তাহলে অবশ্যই। কোন পাশে দেখবো আমরা? আর ওই পাশে আছে আপা। আচ্ছা, চলুন ওই পাশে যাই তাহলে। আপনি বলছেন প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড ইমিশনটা রিডিউস হয় হ্যাঁ। এই স্টেজে ঘাস থাকলে। এটা আমাকে প্রমাণ দিবেন বলেছিলেন, একটু যদি দেখেন। আচ্ছা, সেটা থ্যাংক ইউ আপা। আমরা এখানে আসলে একটা গবেষণা করছি যে আসলে যে আমি আপনাকে যে নেপিয়ার ঘাসটা দেখাইলাম যে 6-7 পাতায় আপনি কাটবেন, কারণ এখানে বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে। এবং এইখানে আমরা আরেকটা গবেষণা করছি যে আসলে এই 6 থেকে 7 পাতায় কি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এই এনভায়রনমেন্ট থেকে অ্যাবজর্ব করে, এটি নিয়ে গবেষণা করছি। এবং এটা গবেষণা করছি বিএলআরআই উইথ বাড়ি, দুইটা কোলাবোরেটলি এখানে কাজ করছি। এনে আপনি দেখতেছেন যে এখানে এখানে আমাদের একটা চেম্বার আছে আপা। এই যে চেম্বার আছে, এখান থেকে আমরা কি করি, এই যে এটা আমরা এখানে প্রেস করে লাগাইলাম। লাগানোর পরে এটা আমরা আধা ঘন্টা রেখে দিই। আধা ঘন্টা রেখে দেওয়ার পরে তখন আমরা কি করি, এখান থেকে সিরিঞ্জ দিয়ে এখান থেকে আমরা গ্যাস নিই। এটা হলো 7 দিন পর পর আমরা এই গ্যাসটা নিচ্ছি, নিয়ে আমরা এটা অ্যানালাইসিস করতেছি। এখানে কোন গ্যাসটা আসলে অ্যাবজর্ব হচ্ছে? এখানে নাইট্রাস অক্সাইড, মিথেন এবং কার্বন ডাই অক্সাইড, 3টা গ্যাস হচ্ছে। সেটাকে এরা যা অ্যাবজর্ব করতেছে সেটাই এখান থেকে যখন এটা এখান থেকে আমরা নাইট্রাস অক্সাইড নেব, এবং এইটা যখন 6 থেকে 7 পাতায় হবে, তখন আমরা কি করব, এটা রুট, লিফ, স্টেম সবকিছু এখান থেকে নেব, নিয়ে প্রত্যেকটা স্টেজ থেকে আমরা কার্বন অ্যানালাইসিস করব যে এই লিফে কার্বন কত,
রুটে কার্বন কত, স্টেমে কার্বন কত, ওখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বের করব আসলে এই 6-7 পাতায় কী পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এই এনভায়রনমেন্ট থেকে অ্যাবজর্ব করছে। আপনি তো জানেন যখন গাছ খুব সবুজ থাকে তার মানে ফটোসিনথেসিস বেশি হয়। তো ফটোসিনথেসিস বেশি হওয়া মানে কি কার্বন ডাইঅক্সাইড বেশি অ্যাবজর্ব করছে। আমরা এই স্টেজটাই এখানে বের করছি যে কোন স্টেজে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। সেকেন্ড থিং হলো যে এখানে তো আমরা ইউরিয়া দিচ্ছি, ইউরিয়া যখন পানিতে দেখা হয় তখন কি করে মিথেন গ্যাস হয়। এটাও কিন্তু আমরা এখানে দিচ্ছি যে কোন স্টেজে মিথেন কম হয়। মানে দুইটা জিনিস এখানে, কী পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এই এনভায়রনমেন্ট থেকে অ্যাবজর্ব করছে এই প্ল্যান্টটা, এটাও আমরা বের করব, এবং কী পরিমাণে মিথেন রিডাকশন হচ্ছে এটাও আমরা বের করব ওই 6-7 পাতায়। তার মানে হলো এটা কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ঘাস হবে। আচ্ছা, আপনি আরেকটা বিষয় বললেন তখন আমাকে যে দেখালেন যে এটার মধ্যে না অনেক বেশি সাকুলেন্ট। আমি যদি বলি 6-7 পাতায় আমি যদি একটা ঘাস নিয়ে দেখি, আপা দেখবেন এটা খুব নরম, আচ্ছা একটু নরম। কেন? এতে সলিবল কার্বোহাইড্রেট বেশি থাকে, মানে সুগার বেশি থাকে, তার মানে এনার্জি বেশি দিবে এটা। বাহ, তাহলে তো খুবই চমৎকার। আরেকটা বিষয় যে বলে আমাদেরকে অনেক খামারিরা যে যখন তারা ঘাসটা কেটে ফেলে 6-7 বার নেয়ার পরে, মানে 6-7 বার ওই গাছ থেকে নেয়ার পরে তারপরে আর ভালো উৎপাদন হয় না, এজন্য পুরো জমিটাকে সাবার করে দেয় এবং পরবর্তীতেই আবার ঘাস তো উৎপাদন করা যায় না একই জমিতে। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে একটা গাছ থেকে 1 বছরের বেশি, মানে 4 বছর পর্যন্ত নেওয়া যেতে পারে, এটা কিভাবে সম্ভব? তাহলে তো ভালো উৎপাদন পাবে না। যে আপা খুবই ভালো একটা কোশ্চেন করেছেন, এবং আমি যখন খামারেও আমি কাজ করছি, খামারেরও কিন্তু সেম প্রবলেম আমাদেরকে বলতেছে। এটি নিয়ে কিন্তু আমরা বিএলআর এ গবেষণা করেছি। বিএলআর এ গবেষণাটা হলো যে আপনার একটা জিনিস চিন্তা করতে হবে যে এটা সয়েল, মাটি, আপনি মাটি থেকে কি পরিমাণে নিউট্রিয়েন্ট নিচ্ছেন। নিউট্রিয়েন্ট মিনস হলো নাইট্রোজেন নিচ্ছেন। তার মানে এই ঘাসটাতে প্রচুর প্রোটিন থাকে, প্রোটিন মানে কি নাইট্রোজেন বেশি থাকে, তো নাইট্রোজেন আপনি বেশি পরিমাণে আপনি সয়েল থেকে নিচ্ছেন। এই পরিমাণে নাইট্রোজেন যদি আপনি সয়েলে না দেন তাহলে তো ঘাস হবে না। তার মানে এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো আমরা এটাও করেছি যে আমরা যখন এই ঘাসটা কাটবো 6-7 পাতা যখন কেটে নিয়ে চলে যাব, তখন আমাদের গবেষণায় বলছে যে পরিমাণে নাইট্রোজেন নিচ্ছি, আপনি যদি পার কাটে 1 কেজি করে ইউরিয়া দেন, 1 কেজি করে 1 শতাংশে পার কাটে 1 কেজি যদি ইউরিয়া দেন, তাহলে এই যে খামারিরা বলতেছে যে 5-6 পাতায় কাটলে আর আমাদের হচ্ছে না, এটার প্রবলেম আর সলভ হয়ে যাবে, আর হবে না। তার মানে হলো এখান থেকে মেসেজ যেটা হলো যে 1 শতাংশে পার কাটে 1 কেজি করে ইউরিয়া যদি আপনি দেন তাহলে এই প্রবলেম আর থাকবে না। বাহ, খুবই দারুণ। এইখান থেকে তো অনেক কিছু জানলাম ভাইয়া। আমরা সেকেন্ড ধাপে আসলে কি দেখব? সেকেন্ড ধাপে হলো যে আমরা এখানে এই ঘাসটা আমরা এনিমেলকে খাওয়াচ্ছি। আচ্ছা, তাহলে চলেন আমরা চলেন আমরা এনিমেল দেখাবো আপনাদের। ঠিক আছে, চলেন এখান দিয়ে যাই। কি কি কার্যক্রম হচ্ছে একটু যদি বুঝিয়ে বলতেন। থ্যাংক ইউ আপা। আমি তো আপনাকে দেখিয়েছি ওইখানে যে আমরা 2 টাইপের ঘাস, একটা হলো যে খামারিরা যেভাবে অত বড় করে ঘাস করে। খামারিরা কতদিন রাখে? এটা 55 থেকে 60 দিন রাখে ওরা। আচ্ছা, এটা রেখে আমরাও কিন্তু 55 থেকে 60 দিন রেখে এই ঘাসটা করেছি। আর এই যে সামনে যে ঘাসটা দেখছেন সেটা হলো ওই যে আপা আমি বলেছি 6-7 পাতার যে ঘাস, এটা কিন্তু আমরা 6-7 পাতার ঘাস আমরা চপ করেছি। আচ্ছা, এখন আমরা দেখব এই ঘাসের কি হয় এবং এই ঘাসের দুধের উপরে কি ইম্প্যাক্ট করে। এই গ্রুপকেও এবং এই গ্রুপ, 2 গ্রুপকেই তার বডি ওয়েটের 0.5% দানাদার খাবার দিচ্ছি, ভুট্টা ভাঙ্গা দিচ্ছি। শুধুমাত্র ভুট্টা ভাঙা? শুধুমাত্র ভুট্টা ভাঙ্গা। আচ্ছা, প্রথমত আমরা একটু চেঞ্জটা দেখার চেষ্টা করি। 55 দিন যে ঘাসটা রাখা হয়েছে সেটা একটু যদি আমাকে দিতেন, বা আপনি যদি একটু হাতে ধরেন, আমরা দর্শকদেরকে পার্থক্যটা বোঝাতে পারতাম যে আসলে বাহ্যিক কি পরিবর্তন ঘটে এবং আসলে ভেতরে পুষ্টিগত কি পরিবর্তন ঘটে। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে আপনাদের 4F মডেল অনুযায়ী এই ঘাসটা, আর আপনার হাতে হচ্ছে 55 দিনের নেপিয়ার ঘাস। এই ঘাসটা অনেক পাতা না, স্টেম কম না। স্টেম বলতে? এই যে এটা শক্ত না কিন্তু নরম, রসালো। এই যে সব রসালো। আর এটা আপনি দেখেন এইখানে স্টেম, মানে এটা অনেক বেশি, এটা অনেক বেশি। ওরে বাবা, এটা তুমি হাত দিয়ে ভাঙা সম্ভব না। আর এনে পাতার পরিমাণ কম। এতেই দেখা যায় যে এইটার ডাইজেস্টিবিলিটি যদি গরু খায়, পেটের মধ্যে ডাইজেস্টিবিলিটি কিন্তু কম হবে। আর এটার ফাইবার কম, ফাইবার যদি কম থাকে তাড়াতাড়ি হজম হবে, ফাইবার বেশি থাকলে
অল্প হজম হবে, গরু ফিসিস ইউরিন দিয়ে সব বের হয়ে যাবে। আচ্ছা, আর কিছু? আর কিছু না। আচ্ছা, এটি হলো বাহ্যিক। চমৎকার, আমরা বুঝতে পারলাম। এবং ঘাসগুলো বেশ ঝরঝরা, আর আমি যতটুকু জানি যে কচি ঘাসগুলো গরু খেতেও খুব পছন্দ করে। exactly। এবং ওই ঘাসগুলো সাধারণত বিভিন্ন খামারে আমরা যখন যাই বলে যে আপা খেতে কি চায় জানি না। হইছে, আমার গরু না খাইতে চায় না। খাইতে চায় না, হ্যাঁ, exactly। তাহলে এটাও একটা রিজন এর পেছনে। দেখতে পাচ্ছি যে ভুট্টার গুঁড়া, তাই তো? ভুট্টার ভাঙা, হ্যাঁ, শুধু ভুট্টা ভাঙা। আর কিচ্ছু নাই। আচ্ছা, দারুণ। তো মানে বাইরে বাজারে অনেক ধরনের খাবার কিনতে পাওয়া যায় গরুর দানাদার খাদ্য, তার মধ্যে তারা শুধু ওগুলো না কিনে শুধু ভুট্টাটা ভাঙা করেছে। এইটা আবার এটার সাথে মিশাচ্ছেন কি কারণে? এই যে ভুট্টা ভাঙা আমরা দিচ্ছি, ইটস এ সোর্স অফ এনার্জি। এটা এনার্জি, এই কারণে যেহেতু এটা এনার্জি একটু ডিফিসিট আছে, এই কারণে আমরা বডি ওয়েটের যদি 100 কেজি গরুর জন্য আমরা হাফ কেজি এই ভুট্টা ভাঙা দিচ্ছি। মানে খুবই সামান্য খুবই পরিমাণ সামান্য, দিতে হ্যাঁ, হচ্ছে। খুবই আচ্ছা, সামান্য। এক্ষেত্রে দানাদার খাদ্যের খরচটা কিন্তু কমে যাচ্ছে। ভাইয়া ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটু আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে গরুর মাংস উৎপাদন, দুধ তো বুঝলাম যে দুধ কি পরিমাণ বাড়ে, একটু যদি বলে দিতেন। আচ্ছা আপা, এইটা যখন আমি দিচ্ছি, এনে একটা বড় মেসেজ হলো যে 1 কেজি ড্রাই মিটার খায় 1 কেজি কিন্তু দুধ দিচ্ছে। আমি এখন ক্যালকুলেশনে আমার যেটা বলছে যে 1 কেজি ড্রাই মিটার কি, এই যে ঘাসটা দেখছেন আপা, এটা যখন কি আমরা মানে পানিটা বের করে ফেলি, বের করার পরে যে জিনিসটা থাকে এটাকে আমরা ড্রাই মিটার বলি। এই টোটাল মিলে 1 কেজি ড্রাই মিটারের দাম পড়তেছে আমার 15 টাকা। 15 টাকায় আমি কিন্তু 1 কেজি দুধ পাচ্ছি। মানে কি বলবো, প্রমিজিং ইনফরমেশন ফর দ্য ফার্মার। এই যে আমরা মিক্সচারটা দেখলাম, এটা কত লিটার, সর্বোচ্চ কত লিটার দুধ উৎপাদনকারী গাভীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট? এটা হলো যে আমরা এখন যে স্টেজে অ্যানিমালটাকে খাওয়াচ্ছি, যে রেশিওতে আমরা খাওয়াচ্ছি, বিলো 10 লিটার, মানে আচ্ছা, আপনি per day। 9 লিটার পর্যন্ত পার ডে, 9 লিটার পর্যন্ত আমরা যে রেশিওতে খাওয়াচ্ছি এটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে যেসব গরু 25 লিটার কিংবা 30 লিটার দুধ উৎপাদন করে সেটাও তো আমরা দেখেছি, সেসব গরুর জন্য কি করব? যারা ধরেন 15 লিটার দুধ দেয় বা মোর দেন 15 লিটার দুধ দেয়, তাদের ক্ষেত্রে আমরা বলি তাদের আসলে রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তখন আমরা কি করি, এই অ্যানিমেলগুলার তার পার ডে প্রোটিন কতটুকু লাগবে, তার পার ডে এনার্জি কতটুকু লাগবে, তার পার ডে ক্যালসিয়াম কতটুকু লাগবে, তার পার ডে ফসফরাস কতটুকু লাগবে, এইটা ক্যালকুলেশন করে আগে আমরা প্রথমে বের করে নিই। যেমন একটা অ্যানিমেল 500 লিটার 30 লিটার দুধ দেয়, তার মানে দেখা গেল যে 900 গ্রাম প্রোটিন লাগবে বা 1500 গ্রাম প্রোটিন লাগবে বা 200 মেগাজুল মেটাবলিজেবল এনার্জি লাগবে। তখন আমরা দেখি এই ঘাস থেকে আমরা 70% নেব, আচ্ছা, আর যে 30% আছে তখন আমরা ওই 30% নেব দানাদার খাবার থেকে। জাস্ট 60% দানাদার খাবার কমে যাবে। 5 থেকে 6 কেজি দানাদার খাবার দিয়েই তারা 30 লিটার দুধ পাবে এবং কস্ট অফ প্রোডাকশনও কমে যাবে। তাহলে মিট প্রোডাকশনের ব্যাপারে কি হবে? মিট আপা, প্রোডাকশন meat কি বাড়বে? production আমার ড্রিম, আল্লাহ যদি আমাকে বেঁচে থাকে, আমি বাংলাদেশকে 500 টাকা কেজি 1 কেজি গরুর মাংস খাওয়াতে চাই, এবং এটাই এই ঘাস দিয়েই পসিবল। আমার এটা রিসার্চ চলমান রয়েছে, অল্প দিনের মধ্যেই আমরা এটা গবেষণা করে, আমরা অলরেডি গবেষণা করেছি যে 1 কেজি মাংস বানাতে 240 টাকা লাগে। আমরা যারা বিএলআরআই যারা আছি, আমরা গবেষণা করে এইটা ইনশাল্লাহ এই বাংলাদেশের মানুষকে খাওয়াতে সক্ষম হবে তাহলে তো ইনশাল্লাহ। খুবই মানে খুশির খবর জানালেন। 4F মডেলটা কি খামারি পর্যায় পর্যন্ত গেছে? হ্যাঁ, আমরা 4F মডেলটা এখন খামারি পর্যায়ে ইমপ্লিমেন্ট করছি। আমরা আমাদের ওইখানে প্রায় 1600% মতো আমরা নেপিয়ার ঘাস অলরেডি চাষ করেছি, এবং আমরা বায়োগ্যাস প্ল্যান্টটা একটু পরে দিয়ে আমরা এই 4F মডেলকে খামারি পর্যায়ে বাস্তবায়ন করছি, এবং আশা করি এইটা একটা বিপ্লব সৃষ্টি করবে বাংলাদেশে। আমরাও আশা করছি। অসংখ্য ধন্যবাদ Thank you, আমাদের আপা, সাথে যুক্ত হওয়ার জন্য। আমাকেও সময় দেওয়ার জন্য। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দিন যত যাচ্ছে মানুষ সচেতন হচ্ছে, মানুষ ভালো উৎপাদন করতে চাচ্ছে, ভালো খেতে চাচ্ছে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে চাচ্ছে। তারই একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে 4F মডেল। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।